5ই আগস্ট যদি সেনাপ্রধান ছাত্র জমায়েতের পাশে এসে না দাঁড়াতেন তাহলে কি ঘটতে পারতো একবার কল্পনা করে দেখুন। সেক্ষেত্রে হয়তো এনসিপির যে নেতারা আজকে গলাবাজি করছে তারা সেই সুযোগটা পেতেন না। আর 5ই আগস্ট দিনটিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কে ডেকেছিলেন? মনে করুন সেনাপ্রধানই তো ডেকেছিলেন। তখন কেন প্রশ্ন করা হয়নি যে সেনাপ্রধান কেন ডাকছেন? সরকারি নির্দেশনার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। যদি সেনাপ্রধান সরকারি নির্দেশ অনুযায়ী সেই সময় কাজ করতেন, তৎকালীন সরকারি নির্দেশ মানতেন, তাহলে কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখতে পারতাম, কিন্তু সেনাপ্রধান তা করেননি। বাংলাদেশে এখন এই মুহূর্তে সরাসরি সরকারের মধ্যে থেকে এবং সরকারের আশীর্বাদপুষ্ট রাজনৈতিক দলে থেকে সরাসরি সেনাপ্রধানকে হুঁশিয়ারি করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, এবং এগুলির মধ্যে দিয়ে এক ধরনের উস্কানি স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন সরকারের মধ্যে থেকে এই ধরনের উস্কানি ছড়ানো হবে? কেন সেনাপ্রধানের স্বাভাবিক কথাগুলো তাদের কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে? এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডাক টেলিকম ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব তিনি সরাসরি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। পৃথিবীর কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেননি। এবং তিনি আবারও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন যে ইনকলাব জিন্দাবাদ। মানে তিনি সরকারি প্রতিমন্ত্রী হয়ে কীভাবে এই ধরনের স্লোগান দেন তা নিশ্চিতভাবে ভাবার মতো। আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনিও ফেসবুকে লিখেছেন যে 111 সৃষ্টি করে দেশে অনেক ক্ষতি হয়েছে, নতুন করে 111-এর পায়তারা কেউ করবেন না। মানে এদের ভাবভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে এরা ইচ্ছাকৃতভাবে একটা এজেন্ডা নিয়ে জোটবদ্ধ হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাপ্রধানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং মানুষকে দাঁড় করানোর চেষ্টা করছে। আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সচিব জয়নাল আবেদিন শিশির ফেসবুকে সেনাপ্রধানের উদ্দেশ্যে লিখেছেন যে রাজনীতি যদি করতে চান তাহলে উর্দি খুলে মাঠে নামুন। আবার আরেক জায়গায় তিনি লিখেছেন উর্দি পড়া নেতাকে পীর মানছেন, শেষ পর্যন্ত মাইনেন, পিছুয়েন না। মানে বুঝতে পারছেন এদের কথা। তবে প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কি রাজনীতি করতে চাইছে? সেনাপ্রধান কি নিজেকে রাজনীতিতে জড়াতে চাইছেন? তিনি নির্বাচনের কথা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন, কোনো অবস্থাতেই এর বাইরে নয়। এক্ষেত্রে কি নির্বাচনের কথা বললেই শত্রু হয়ে যেতে হবে? এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও তো নির্বাচনের প্রসঙ্গ তুলেছিলেন। নির্বাচনের কথা বললেই কি শত্রু হয়ে যেতে হবে? সেক্ষেত্রে আর কেউ নির্বাচনের কথা বলুক বা না বলুক, সেনাপ্রধানকে তো বলতে হবে, কারণ 5ই আগস্ট তিনি দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। 5ই আগস্ট যদি সেনাপ্রধান ছাত্র জমায়েতের পাশে এসে না দাঁড়াতেন তাহলে কি ঘটতে পারতো একবার কল্পনা করে দেখুন। সেক্ষেত্রে হয়তো এনসিপির যে নেতারা আজকে গলাবাজি করছে তারা সেই সুযোগটা পেতেন না। আর 5ই আগস্ট দিনটিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কে ডেকেছিলেন? মনে করুন সেনাপ্রধানই তো ডেকেছিলেন। তখন কেন প্রশ্ন করা হয়নি যে সেনাপ্রধান কেন ডাকছেন? সরকারি নির্দেশনার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। যদি সেনাপ্রধান সরকারি নির্দেশ অনুযায়ী সেই সময় কাজ করতেন, তৎকালীন সরকারি নির্দেশ মানতেন, তাহলে কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখতে পারতাম, কিন্তু সেনাপ্রধান তা করেননি। এক্ষেত্রে যখন নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা পাচ্ছি না, নির্বাচনের প্রসঙ্গ উঠলে ইউনূস প্রশাসনের এক একজনের এক এক রকম মন্তব্য, এক এক রকমের সময়সীমা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে সেনাপ্রধান দৃঢ়ভাবে বিষয়টি তুলে তো ঠিকই করেছেন, সাধারণ মানুষ তো তার দিকেই তাকিয়ে রয়েছে, সেনাবাহিনীর দিকেই তাকিয়ে রয়েছে যদি সেনাবাহিনী কিছু চাপ সৃষ্টি করতে পারে। সেনাপ্রধান ওয়াক্কার 21শে মে এমন কি বলেছেন যার কারণে সরকারদের মধ্যে এরকম উথাল পাতাল শুরু হয়ে গেছে। এবং ফয়েজ আহমেদ তোয়েব বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে না। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে কে পদত্যাগ করতে বলেছেন? সেনাপ্রধান কি বলেছেন যে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে? তিনি তো বলেননি। তাহলে কেন সেনাপ্রধানের বক্তব্যের মধ্যে দিয়ে নিজেরা ক্ষমতা হারানোর ভয়ে আটকে উঠেছে? এক্ষেত্রে পদত্যাগ নিয়ে তো আপনারা নিজেরাই নাটক করছেন, নিজেরাই গুঞ্জন রটাচ্ছেন। এখানে সাধারণ মানুষের দোষটা কোথায়? সেনাপ্রধানেরই বা দোষটা কোথায়? দেখুন, একটা উন্মাদ পাগলও চাইবে না যে একটা দেশের সামরিক শাসক আসুক, বাংলাদেশের সামরিক শাসক আসুক। সেক্ষেত্রে সেনাবাহিনীর ওপরই তো সাধারণ মানুষ বিশ্বাস রাখতে চাইছে। ভাবুন তো কোন অবস্থায় গেলে এটি হয়, যখন সরকারের প্রতি কোনো আস্থা থাকে না। সেনাপ্রধান এর আগে সবাইকে সতর্ক করে দিয়েছেন, আবারও তিনি সতর্ক করেছেন। এবং ক্ষেত্রে যদি আমরা বলি সেনাবাহিনীর দায়িত্ব প্রতিরক্ষা সংক্রান্ত কাজ, তাহলে বিদেশি শক্তি এখানে এসে খেলবে, বাংলাদেশকে প্রক্সি ফায়ারে জড়াবে, আরও নানা শক্তি আসবে, এর মধ্যে ইনভলভ হবে। তাহলে সেনাপ্রধানকে এ বিষয়ে সতর্ক করবেন না? সাধারণ মানুষকে অন্ধকারে রেখে অন্তর্বর্তী সরকার যা ইচ্ছে তাই করছে, সে বিষয়ে কি কোনো মন্তব্য করবেন না? এবং সবথেকে বড় কথা হলো, সেনাপ্রধান তো এই বক্তব্যগুলো পাবলিক মিটিংয়ে দেননি, তিনি অফিসার্স অ্যাড্রেস করেছেন, সেনা সদস্যদের সামনে কথাগুলি বলেছেন, তাদের সামনে কথাগুলি রেখেছেন। সামরিক কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন উত্তরের বিষয়ে এই উত্তরগুলি এসছে। ওদিকে ফয়েজ আহমেদ যে কথাগুলো বলেছেন এবং জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে যা যা বলা হচ্ছে তা কিন্তু রীতিমত প্রশ্নবিদ্ধ করে সেনাপ্রধানকে, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে একটা নতুন উস্কানি তৈরির চেষ্টা হয় তারও কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। পূর্বেও হয়েছে এবং সেনাপ্রধান যেটা নিয়ে বারবারই কিন্তু বলে আসছিলেন। যদিও লেটেস্ট আপডেট এই ফয়েজ আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসটি তুলে নিয়েছেন এবং নতুনভাবে পোস্ট করে বলেছেন ওটা আমার ব্যক্তিগত মত ছিল। কিন্তু আপনি সরকারের অংশ, সরকারের প্রতিমন্ত্রী হয়ে সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক স্ট্যাটাসে বা কিছু পোস্ট করবেন এবং সেটাকে পরে ব্যক্তিগত বলে চালাবেন, সেটা কিন্তু নিশ্চিতভাবে চলবে না। সাধারণ মানুষ কিন্তু সেটা নেবে না। এক্ষেত্রে মানুষকে বিক্ষুব্ধ করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। আবার তিনি বলছেন যে এপ্রিল মে নাগাদ নির্বাচন হবে। মানে এক একজনের এক এক রকম কথা আমরা শুনতে পাচ্ছি। পরবর্তীকালে আমরা দেখি যে ইউনূসের পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা সাইদা রিজওয়ানা হাসান তিনি আবার বলছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। মানে এদের খামখেয়ালি মনোভাব, খামখেয়ালি কথাবার্তা
মাত্রায় মানুষ পাগল হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই, সাইদা রিজওয়ানা হাসান তিনি বলছেন যে এই সরকার নির্বাচনের জন্য শুধু আসেনি, সরকারের 3টে কাজ: সংস্কার, বিচার এবং নির্বাচন। তিনি শুক্রবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এই কথা বলছেন। ঠিক আছে, যদি নির্বাচন, সংস্কার, বিচার এই 3টি কাজ সরকারের হয়, তাহলে সরকার কেন এর বাইরে কাজগুলো করছে? এক্ষেত্রে সেই জায়গা থেকেই তো সেনাপ্রধান বলছেন যে বন্দর এবং করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, অনির্বাচিত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। এক্ষেত্রে সেনাপ্রধান কি খারাপ বলেছেন? আবার একদিকে সাইদা রিজওয়ানা হাসান বলছেন নির্বাচন, বিচার, সংস্কার এই 3টি এই সরকারের কাজ। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি আবার বলছেন যে এই সরকারের নাকি সবকিছু করার ম্যান্ডেট আছে। মানে এক একজন এক এক রকম কথা বলছেন। এবং এক্ষেত্রে আইএসপিআর এর তরফ থেকে কোনো সেনাপ্রধানের বিবৃতি নিয়ে কোনো বক্তৃতা দেওয়ানি। মানে এই বিষয়টি ছিল পুরোপুরি অফিসার্স অ্যাড্রেসে প্রশ্ন উত্তরের জবাবে সেনাপ্রধানের কিছু বক্তব্য, এবং তাতেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছে অন্তর্বর্তী সরকার। আসলে যে বিষয়টা দেখা গেল যে নির্বাচনের নাম মুখে আনলেই যে নির্বাচনের কথা বলবে সেই কিন্তু এই সরকারের শত্রু হয়ে যাবে। সেনাপ্রধান নিশ্চিতভাবে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং সেই পার্ট যখন কথা বলে তখন তো সরকারের মাথা খারাপ হওয়ারই কথা। যার কারণেই এখন নতুন করে সরকারের মধ্যে নানা ধরনের নাটক এবং নানা ধরনের উস্কানি সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনা প্রধানের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি। আজকের প্রতিবেদন এখানে এন্ড করছি। দেখা হচ্ছে বন্ধু পরবর্তী প্রতিবেদনের সাথে। ভিডিওটিকে একটি লাইক এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।